আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালো চলছে। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছিল তার মধ্য থেকে আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি এবং 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব আসলে আমাদের যেই টপিকগুলো থেকে খুব বেশি প্রশ্ন এসেছে গত বছরের। তো সেখান থেকে আমরা দেখছি যে আমাদের আলোচনা করতে হবে মহাদেশ, রাজধানী, অঞ্চল, সীমারেখা এবং মুদ্রা। এখান থেকে আমরা দেখলাম যেটা যে গত বছর 5টা প্রশ্ন এসেছে, 50টার মধ্যে 5টা এমসিকিউ শুধু এই টপিক থেকে, এই টপিকগুলো থেকে এসেছে। সো আমরা আমাদের লেকচার শিট থেকে আমরা সিলেক্টেড কিছু পয়েন্ট আলোচনা করব। সবগুলো তো পড়া যাবে না এখন। তো আমাদের যে লেকচার শিট, প্রিমিয়াম লেকচার শিট, সেখান থেকে আমাদের এই যে বিশ্ব পরিচিতির মধ্য থেকে আমরা এগুলো খুঁজে খুঁজে পড়বো যে কোথায় কোথায় থেকে এই টপিকগুলো, যেগুলো আমি একটু আগে রিড আউট করলাম, সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেব এবং তোমরা স্ক্রিনশট নেবে অথবা ক্লাসগুলো পজ করে করে তোমরা আহ, খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে? ওকে। তো এখান থেকে আমরা ধারাবাহিকভাবে প্রথম দিকে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানতেই হবে, মৌলিক যেগুলো। তো মৌলিক অংশগুলো তোমাকে জানতেই হবে। সেগুলো হচ্ছে এখানে দেখে নাও যে এই যে আমি দাগিয়ে দিচ্ছি, এগুলো আমি পড়ছি না যদিও, তোমরা একটু ইয়ে করবে। অনেকগুলো পয়েন্ট। সো ক্লাসটা একটু লং হতে পারে, সবাই সাথেই থাকবে। দেখো, এই যে এখানে বলা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত। এই যে সেকেন্ড পর্যন্ত তোমরা মনে রাখবা। ঠিক আছে? এরপরে এইখান থেকে সবই পড়বা, এখান থেকে প্রত্যেকটা জিনিস পড়তে হবে এবং সর্বশেষে আমাদের এই জিনিসগুলো প্রত্যেকটাই পড়তে হবে। হ্যাঁ, প্রত্যেকটাই পড়তে হবে। এখানে A to Z পড়বা। আমি তোমাদের মেনলি দাগিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেকচারেই দাগিয়ে দিচ্ছি, আসলে যেগুলো বোঝানোর কথা সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যেগুলো তোমাদের আর কি মুখস্থ বিদ্যা, সেগুলো তো আর বোঝানোর কিছু নাই, তোমাদের সেগুলো মনে রাখতেই হবে। হ্যাঁ, তো এইগুলো তোমরা পড়বা এখান থেকে। ওকে। আচ্ছা, অনেক কিছু তোমরা আহ, বুঝো না, সেই জিনিসগুলো বুঝো না, আমি বুঝি যে কোনটা বুঝবে না। তো সেইগুলো আহ, যদি আমি মিস করে যাই অবশ্যই কমেন্টে জানাবা, আমি বুঝিয়ে দেব। অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিংক রয়েছে, সেই লিংকেও তোমরা পোস্ট করতে পারো। আচ্ছা, এই পেজের আমি যতগুলো দাগিয়ে দিয়েছি সবগুলোই তোমাদের পড়ে নিতে হবে। আর এইখানে তথ্য প্রবাহের মধ্যে আসলে বাদ দেওয়ার কিছু নাই এখানে। আচ্ছা, দেখো, এই যে এগুলো হচ্ছে পরিবর্তনশীল। হ্যাঁ, এই তথ্যগুলো হচ্ছে পরিবর্তনশীল। এগুলো তোমরা একটু দেখে নিবে অন্যান্য জায়গা থেকে। আচ্ছা, উষ্ণতম স্থান আহ, কোন কোন জায়গায়, সেগুলো আমরা দেখি আর কি। এই যে ইথিওপিয়ার আহ, দেনাকিল ডিপ্রেশন, এই অঞ্চলের আহ, দালোল নামক স্থান হচ্ছে তোমাদের পৃথিবীর সব থেকে উষ্ণতম স্থান। ঠিক আছে? যেখানকার তাপমাত্রা হচ্ছে 93.2 ডিগ্রি ফারেনহাইট বা 3.4444 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? ওকে। শীতলতম স্থান হচ্ছে প্লাটু স্টেশন, যেটা অ্যান্টার্কটিকার অ্যান্টার্কটিকায় অবস্থিত এবং বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে সেখানে 56.7 ডিগ্রি সেলসিয়াস। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের দিকে আমরা দেখব আর্দ্রতম স্থান মৌসিনরাম, আসাম। এটা ভারতের আসামের মৌসিনরাম নামক স্থানে। এটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আর তোমাদের এগুলো মিলিমিটার এগুলো পড়তে হবে না। পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা। ঠিক আছে? বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এটা তো সকলেই জানো। এতটুকুই পড়তে হবে, এর বাইরে আর পড়ার প্রয়োজন নাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে তোমাদের এর বাইরে আর এই যে এত সংখ্যা মনে রাখার কোনো প্রয়োজন হবে না, ইনশাল্লাহ। এরপর হচ্ছে তোমার বৃহত্তম বদ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়া। এটা তোমরা জানো। বদ্বীপ কি জিনিস সেটাও জানো, এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। যদি না করে থাকো আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বৃহত্তম আগ্নেয় দ্বীপ সুমাত্রা দ্বীপ, যেটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। ঠিক আছে? সুমাত্রা দ্বীপ। এরপর হচ্ছে মোট জনসংখ্যা, এটা পরিবর্তনশীল, তোমরা পড়ে নেবে। আপডেট যেটা রয়েছে সেটা তোমরা পড়ে নেবে। আচ্ছা, যেভাবে প্রশ্ন আসতে পারে এখানে দেখো,
যে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? পৃথিবীর বৃহত্তম মহাসাগর এটা, ক নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এগুলো তোমরা পড়ে নেবা, এখানে তোমাদের এটা চর্চার বিষয় আর কি। ঠিক আছে, এখানে উত্তর দেওয়া রয়েছে, উত্তর থেকে তোমরা একটু জেনে জেনে নিবা। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের এই টেবিল থেকে কিছু দাগিয়ে দেব, সেটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা দেখো, এই এই প্রশ্নটা হচ্ছে পরিবর্তনশীল, এটা যে গণতান্ত্রিক দেশ কয়টি? 122টি দেওয়া রয়েছে। এটা পরিবর্তনশীল হতে পারে, কেননা আমরা দেখেছি যে কয়েকটা দেশে সরকার পদ্ধতির পরিবর্তন হয়েছে। সো সেটাও তোমরা মাথায় রাখবে। মোট দেশের সংখ্যা এটা পড়বে, পরিবর্তনশীল যদিও। এটা হচ্ছে মোট মহাসাগর 5টি, স্বাধীন রাষ্ট্র হচ্ছে 195টি, লাস্ট আমরা যতটুকু জানতে পেরেছি। মোট মহাদেশ হচ্ছে 7টি। তারপর হচ্ছে জাতিসংঘের সদস্য 193টি ছিল, এটা পরিবর্তনশীল, তোমরা আপডেটটা দেখে নেবে। আপডেট কোথায় পাবে সেটা নিয়ে আমরা সাম্প্রতিকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চল, আমাদের আমাদের এই যে টপিকের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিশেষ অঞ্চল। হ্যাঁ, বিশেষ অঞ্চল, তারপরে আমরা বাকিগুলো পড়বো। আমরা বেসিকটা আলোচনা করলাম যদিও একটু, আর উপরে কিন্তু আমাদের বেসিকের অনেক কিছুই বাকি আছে। ঠিক আছে, সেগুলো আমি সময় পেলে আচ্ছা এখনই তোমাদেরকে বলে দেই। এখান থেকে তোমার পড়তে হবে যে অংশগুলো, সেগুলো হচ্ছে এই যে এইখান থেকে সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট, তারপরে সর্বনিম্ন বিন্দু হচ্ছে আমাদের বেন্টলে সাবগ্লেসিয়াল ট্রেন্স, যা সমুদ্র সমতল থেকে 2555 মিটার গভীর সামুদ্রিক এলাকায়। সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। ঠিক আছে, যা ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, এরপর হচ্ছে সূর্য থেকে এই যে এটা প্রায় 15 কোটি কিলোমিটার, একমাত্র উপগ্রহ পৃথিবীর চাঁদ, আর উত্তর গোলার্ধে বড়দিন 21শে জুন। এগুলো হচ্ছে তোমরা পৌরনীতি বইয়ে পড়েছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে এই যে 5টি মহাসাগর, সেগুলো হচ্ছে প্রশান্ত, আটলান্টিক, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। ঠিক আছে, এখান থেকে আর 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 কি পড়বা, সবই পড়তে হবে যদিও, তারপরে আমি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি দাগিয়ে দেবো। এখানে সবই পড়বা। হ্যাঁ, এখানে এই যে এইগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিবা। এই যে পৃথিবীর সরু রাষ্ট্র হচ্ছে চিলি, এটাও পড়ে রাখবা। আর এখানে আমাদের উত্তরের নগরী বলা হয় নরওয়েকে, নরওয়ের হোমারফাস্ট এলাকা বা শহর। ঠিক আছে, এরপর হচ্ছে দক্ষিণের নগরী হচ্ছে পুয়োর্তা উইলিয়াম, সেটা হচ্ছে চিলিতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, ছিদ্রায়িত রাষ্ট্র ইতালি, এখানে ইতালি হয়ে গেছে। ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি, কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান মেরিনো রাষ্ট্র রয়েছে, 2টা রাষ্ট্র রয়েছে ইতালির মধ্যে। আচ্ছা, ভ্যাটিকান সিটি আর সান মেরিনো। উচ্চতম রাজধানী লাপাস, মনে রাখবা। সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ভারত, এখানে অনেকগুলো ভাষা রয়েছে। এখানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত। ঠিক আছে, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, 8টি। এরপরে হচ্ছে পরবর্তীতে হয়তো ইরান আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট তোমরা পড়বা, উচ্চতম পর্বত শৃঙ্গ। এরপর হচ্ছে ঘনবসতিপূর্ণ দেশ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মঙ্গোলিয়া, নামিবিয়া, 2 জন প্রতি বর্গ কিলোমিটারে। আচ্ছা, এটা হচ্ছে ঘনবসতিপূর্ণ দেশ, এটা হচ্ছে সর্বনিম্ন আর কি। ঘনবসতিপূর্ণ দেশের দিক থেকে সর্বনিম্ন হচ্ছে মঙ্গোলিয়া এবং নামিবিয়া, প্রতি বর্গ কিলোমিটারে 2 জন বসবাস করে। কত শান্তিপ্রিয়। আমাদের যারা ঢাকায় বসবাস করো, তারা যদি এই কথাটা শোনে, তাদের তো মনে যাবে যে কিডনি বেঁচে হলেও আমরা মঙ্গোলিয়া এবং নামিবিয়ায় চলে যাব, না এইখানে আমাদের থাকা পসিবল না, আমরা ওইখানে থাকবো। যাই হোক, একটু নিচের দিকে আমরা আসি। এই যে এখান থেকে দক্ষিণ এশিয়ায় আমাদের দেশগুলো, যেগুলো আমাদের আশেপাশে আমরা দেখি, যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার। দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ আমাদের এই যে দক্ষিণ এশিয়া যেটা রয়েছে, আমরা মানচিত্রের মধ্যে যদি দেখি, সেখান থেকে আমাদের
পূর্ব পূর্ব এলাকায় বা পূর্বাঞ্চলে যেই অংশটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলো। মালয়েশিয়া রয়েছে, সেখানে থাইল্যান্ড রয়েছে, ভিয়েতনাম, ফিলিপাইন, তারপরে হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, লাওস, ব্রুনেই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, পূর্ব তিমুর। তোমরা এই জিনিসগুলো পড়ার সময় একটু মানচিত্রটা সামনে রাখবে। যারা এখনো পড়াশোনা করছো বাড়িতে হোক বা ম্যাচে, তোমরা অবশ্যই সামনে মানচিত্র রাখবা। আর মানচিত্র পড়তে গেলে একটু মজা লাগে, ঠিক আছে? একটা থেকে আরেকটা চলে যাওয়া যায়, এবং সেখান থেকে আসলে বের হওয়া যায় না। যখন মানচিত্র পড়বে তখন এই তথ্যগুলো অ্যাড করে করে তোমরা পড়ে নেবে। মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই যে ৫ স্থান, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মধ্য এশিয়ার কান্ট্রি। এরপর হচ্ছে উত্তর এশিয়া, রাশিয়ার সাইবেরিয়া। উত্তর এশিয়া কোন অঞ্চল? এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল। আর রাশিয়ার যেখানে তোমার আহ, রাজধানী রয়েছে সেটা হচ্ছে তোমার ইউরোপের মধ্যে অংশ। এরপর হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের মধ্যে ইম্পর্টেন্ট যেই কান্ট্রিগুলো, সব থেকে আসলে ইম্পর্টেন্ট এইখান থেকেই প্রশ্ন বেশি আসে। মধ্য এশিয়ার কান্ট্রি কোনটা, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, আফগানিস্তান, ইসরায়েল, লেবানন, জর্ডান, সিরিয়া, গাজা ও পশ্চিম তীর, এবং আলজেরিয়া, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, মোরক্কো। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট রাষ্ট্রগুলো হচ্ছে মিশর, তারপর হচ্ছে গাজা পশ্চিম তীর যেটা ফিলিস্তিনের অংশ, আফগানিস্তান, ইসরায়েল, লেবানন, তারপর হচ্ছে ইরান, ঠিক আছে? এরপরে তোমার এইখানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে দুবাই সহ আরো অন্যান্য দেশ রয়েছে এক রাষ্ট্রের মধ্যে। সংযুক্ত আরব আমিরাত যেটা রাষ্ট্র, দুবাই সেখানে দেশ, ঠিক আছে? আচ্ছা, এই যে কুয়েত, কাতার, এগুলো পড়ে রাখবা। সৌদি আরব তো জানোই। আচ্ছা, এরপর হচ্ছে পারস্য উপসাগরীয় কান্ট্রি। পারস্য উপসাগরীয়, পারস্য উপসাগর কোনটা? পারস্য উপসাগর হচ্ছে, তোমার মানচিত্র থাকলে আরো ভালোভাবে দেখাতে পারতাম। সেখানে হচ্ছে দেখো, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে? এই কয়েকটা আরব আরব আমিরাতদের মধ্যে কি কি রয়েছে? আবুধাবি রয়েছে, দুবাই রয়েছে, শারজাহ আছে, আজমান আছে, উমাল কুয়াইন, তারপরে রাসাল খাইমা, তারপরে হচ্ছে ফুজাইরা। এই যে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, এই চারটা শহর বা এই চারটা দেশ, এই দেশগুলো, এটা কিন্তু দেশ, হ্যাঁ, দেশ কোনটাকে বলবো আমরা? শহর বা দেশ বলতে পারি। দেশ থেকে কিন্তু রাষ্ট্র হয়, দেশ থেকে রাষ্ট্র হয়। কিভাবে রাষ্ট্র হয়? কেননা আহ, দেশ তো তোমার সার্বভৌমত্ব নাই, এটা স্বাধীন না। যখন একাধিক দেশ একসাথে হবে তখন সেটা হয়ে যাবে একটা স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে? আহ একটা দেশ একটাই রাষ্ট্র হতে পারে যখন আর কি সার্বভৌমত্ব থাকবে, তখন সেটাকে বলবো রাষ্ট্র। কিন্তু যখন সার্বভৌমত্ব থাকবে না তখন সেটা দেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যে অংশটা হচ্ছে বলকান অঞ্চল। বলকান অঞ্চল সেটা হচ্ছে তোমার এটাকে কি বলবো, বলকান অঞ্চল হচ্ছে তোমার এই মধ্য ভূমধ্যসাগরের আশেপাশের কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো। বলকান অঞ্চল আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, তারপরে হচ্ছে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, এগুলো পড়ার দরকার নেই। সার্বিয়া পড়বা, যে কারণ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথেকার গুরুত্বপূর্ণ অঞ্চল। এই যে বসনিয়া হার্জেগোভিনা এটা পড়বা, বুলগেরিয়া পড়বা, তারপর রোমানিয়া পড়বা, স্লোভেনিয়া পড়বা, তা গ্রিস পড়বা, কোসোভো পড়বা, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে কোকেশাস অঞ্চল, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়ার কিছু অঞ্চল, হ্যাঁ, নাগার্নো কারাবাক, এটা ইম্পর্টেন্ট, করে নিবা। বলতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে, চেসনিয়াও পড়বা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নাগার্নো কারাবাক কোন অঞ্চলের রাষ্ট্র, সেটা তুমি বলবো কোকেশাস অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, সাবেক যুগোস্লাভিয়ার কান্ট্রিগুলো হচ্ছে কি কি? এখানে সার্বিয়া পড়বা, বসনিয়া পড়বা, হার্জেগোভিনা পড়বা, কসোভো পড়বা, স্লোভেনিয়া পড়বা, ঠিক আছে? সাবেক সোভিয়েত ইউনিয়ন, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া ছিল, বেলারুশ ছিল, ইউক্রেন, তারপরে মলডোভা বা মলডোভা বলায়, তারপরে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ঠিক আছে? আচ্ছা,
উত্তর আমেরিকা যেটা এটা তো তোমরা সকলেই জানো, উত্তর আমেরিকার 3টা কান্ট্রি রয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। দক্ষিণ আমেরিকায় এটা সবাই জানো, এটা বলা লাগে না, কারণ ফুটবল প্রেমী যারা আছে তারা দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা কান্ট্রি চেনে। ঠিক আছে, এখানে তোমার ব্রাজিল পড়বা, চিলি পড়বা, কলম্বিয়া, আর্জেন্টিনা, প্যারাগুয়ে পড়বা, উরুগুয়ে, ইকুয়েডর ইম্পর্টেন্ট, ইকুয়েডর, পেরু পড়বা, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা আরো ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, কারণ এখানে ট্রাম্পের সাথে একটা ভেনিজুয়েলার মারাত্মক একটা সম্পর্ক আছে, নেগেটিভ সম্পর্ক। তোমরা একটু সার্চ করলেই পাবা। ঠিক আছে, এই এই কয়েকটা কান্ট্রি পড়বা। মধ্য আমেরিকার মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা একটু, এই যে এল সালভেদর পড়বা, এখানে পানামা পড়বা। ঠিক আছে, পানামা, কোস্টারিকা ইম্পর্টেন্ট আছে, পড়বা। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমাদের ক্যারিবিয়ান অঞ্চল, সেখানে হচ্ছে এই যে বারমুডা আছে। হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গল যেখানে রয়েছে, তার আশেপাশে অনেকগুলো দ্বীপ যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিজ বানান ভুল হয়েছে মনে হয়, আই হবে। হ্যাঁ, ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ যেটা তোমার সম্পূর্ণ একটা, সম্পূর্ণ কয়েকটা 13টা দ্বীপ, 13টা দ্বীপ মিলে, 13টা দ্বীপ, হ্যাঁ, 13টা দ্বীপ মিলে একটা কান্ট্রি, একটা রাষ্ট্র। ঠিক আছে, সো এটা তোমরা একটু পড়বা। এরপরে ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা বলা হয় দক্ষিণ আমেরিকাকেই। ঠিক আছে, দক্ষিণ আমেরিকাকেই ল্যাটিন আমেরিকা বলা হয়। সো দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, দক্ষিণ আমেরিকাকে তোমরা ল্যাটিন আমেরিকাও বলতে পারো। সিআইএস ভুক্ত দেশ এখানে যেগুলো রয়েছে, এই যে 5টা স্থান, তারপর জর্জিয়া, রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, আর্মেনিয়া, মলদোভিয়া। ঠিক আছে, আর 5টা স্থান। অর্শেনিয়ার কান্ট্রিগুলো কি কি? অর্শেনিয়ার কান্ট্রিগুলো কি কি? এই যে তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই অংশটা আমরা উপরের দিকে একটু দেখি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, পাপুয়া নিউগিনি। তারপর হচ্ছে এখানে কি কি পড়বো? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো মনে রাখবা, পাপুয়া নিউগিনি। তারপরে হচ্ছে তোমার ভানুয়াতু পড়বা, এই যে নাউরু, পালাউ, টোঙ্গা, টুভেলু, এই কয়েকটা পড়বা। আর এই যে আশেপাশে আরো কয়েকটা রাষ্ট্র আছে, এগুলো ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে আরবের দেশ কয়েকটা আছে, এগুলো তো নাম শুনলেই তোমরা চিনো। আরব অঞ্চলের দেশ কি কি রয়েছে? হ্যাঁ, এই অংশটা হচ্ছে আরব। আরবি ভাষা, আসলে আরবি ভাষা যেই কয়েকটাতে রয়েছে, আরবি ভাষা, আরবি ভাষায় ভাষা ব্যবহৃত হয়, যেই মানে যে আরবি ভাষায় কথা বলে যেই যে অঞ্চলের মানুষ, সেগুলোকে আমরা আরব দেশ হিসেবে চিনি। ঠিক আছে, আরব দেশ হিসেবে চিনি। সো এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান, এই কয়েকটা। এবং এখানে দেখা যাবে কিছু তোমার আফ্রিকার কান্ট্রি আছে। হ্যাঁ, আফ্রিকার কিছু কান্ট্রি এখানে যুক্ত আছে, যেমন মিশর, এটা কিন্তু আরব দেশ বলা হবে। কেন? কেননা হচ্ছে মিশর, লিবিয়া, মোরক্কো, এগুলো, মৌরিতানিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, তারপর হচ্ছে তিউনিসিয়া, আলজেরিয়া, জিবুতি, আহ এইখানে, এইখানে, তো এই কয়েকটা কান্ট্রি হচ্ছে তোমার আফ্রিকার, কিন্তু তারাও আরব দেশ হিসেবে পরিচিত, কেননা তারা আরবি ভাষায় কথা বলে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা এক নজরে মহাদেশটা পড়বো, মহাদেশের কি কি আমরা পড়বো সেটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে পড়বো হচ্ছে আয়তন। এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে পৃথিবীর 30 ভাগ, আফ্রিকার 20 ভাগ, উত্তর আমেরিকার হচ্ছে 16.5, দক্ষিণ আমেরিকার হচ্ছে 12, ইউরোপের হচ্ছে 6.7, ওশেনিয়ার হচ্ছে 5.8, অ্যান্টার্কটিকার হচ্ছে 8.9। এখান থেকে তুমি পড়বা হচ্ছে এশিয়া, আফ্রিকা, তারপরে উত্তর আফ্রিকা, দক্ষিণ, সরি এটা না, ইউরোপ পড়বা। ঠিক আছে, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই কয়েকটা পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। তাদের মানে শতকরা কত ভাগ এটুকু পড়বা। জনসংখ্যার দিক থেকে আফ্রিকা হচ্ছে প্রথম, এই যে এটা পড়বা। জনসংখ্যায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ, জনসংখ্যায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আর কিছু পড়তে হবে না। বৃহত্তম দেশ আয়তনে, আচ্ছা, চীন হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে আলজেরিয়া,
তারপর হচ্ছে কানাডা, ব্রাজিল, রাশিয়া, অস্ট্রেলিয়া। এরপর হচ্ছে বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে বর্তমান ভারত, চীনকে পাশ কাটিয়ে ভারত বর্তমান জনসংখ্যায় প্রথম। সো এটা একটু তোমরা আপডেটটা মনে রাখো। এরপর হচ্ছে নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এর মধ্যে তুমি এই যে প্রথম তিনটা পড়ো, প্রথম তিনটা মনে রাখো তাইলেই হবে। এরপরে ক্ষুদ্রতম দেশের দিক থেকে আমরা যদিও জানি মালদ্বীপ, এখানে আরো মতানৈক্য রয়েছে, ঠিক আছে, মতভেদ রয়েছে। সো এখানে এই যে মালদ্বীপ, সিসিলিস, প্রথম তিনটা মনে রাখবা। ক্ষুদ্রতম দেশ জনসংখ্যার দিক থেকে এই মালদ্বীপ, সিসিলিস, এই দুইটা মনে রাখলেই হবে। এই আর হচ্ছে পর্বতমালার, এখানে তুমি এই পর্বতমালার অংশটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পর্বতমালার অংশটা ইম্পর্টেন্ট, এগুলা তোমরা মনে রাখবা। হিমালয়, ক্যামেরুন, আলাস্কা, আন্দিস, আল্পস, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ঠিক আছে, এখানে আর আমি কিছু দাগাচ্ছি না, এটা ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বা। বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতি, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমি স্টার দিয়ে দাগাবো, তোমরা আশা করব যে এটা বুঝতে পারবে। সেভেন সিস্টার্স, ভারতের 7টি রাজ্য আমাদের আশেপাশে, যেটা বাংলাদেশের আশেপাশে, সেগুলো তোমরা দেখো, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড। ঠিক আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল কি কি? মিয়ানমার, লাওস এবং হচ্ছে থাইল্যান্ড। এই তিনটার যেই সীমান্ত এক জায়গায়, সেটা হচ্ছে তোমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেখানে আফিম উৎপাদন করা হয় খুব বেশি। এবং এটার দিক থেকে একটা ইতিহাস এখানে জড়িত আছে, সেটা হচ্ছে যে যখন গ্রেট ব্রিটেন আমাদের এই অঞ্চলটা শাসন করত, এই অঞ্চলটা যখন শাসন করত, সেই সময়ে যুদ্ধের সময় এখানে আসছিল এবং এখানে এসে দেখতো যে আচ্ছা, এই আফিমটা তাদেরকে খাওয়ানো হতো। এখানে যখন তোমার ফ্রান্সের শাসন ছিল, আমি যতটুকু জানি ফ্রান্সের ফরাসিরা এখানে শাসন করত। তো সেই সময়ে এই আফিম আফিম খাইয়ে মানুষদেরকে টালমাটাল অবস্থায় রাখা হতো ওইখানকার ফরাসি যে সৈনিক। তো তারপরে হচ্ছে এখানে ব্রিটিশ, তারপরে হচ্ছে সেখানকার মানুষ তাদের সাথে ওইভাবেই যুদ্ধ করতো আর কি। এই একটা ইতিহাস আমার মনে আছে যে আফিম খাইয়ে তাদেরকে একটা ইয়ের মধ্যে, ঘোরের মধ্যে রাখতো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, ইম্পর্টেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট এটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের সীমান্ত। আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের সীমান্ত। এরপর হচ্ছে তোমার বাংলাদেশ, ভারত এবং নেপালের যে সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন ওয়েজ, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের আশেপাশে যে কয়েকটা আছে ইম্পর্টেন্ট। আচ্ছা, গোল্ডেন ভিলেজ, যেটা কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে বোঝায়, যেখানে গাঁজা উৎপাদন করা হয় বেশি। কুষ্টিয়ায় যে সব সবজি তৈরি করা হয় আর কি, গাঁজা বলা যাবে না, এটা সবজি। আর গোল্ডেন ওয়েজটা কিসের জন্য বিখ্যাত? চোরা চালান বা মাদক পাচারের জন্য। ইন্দোচীন, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এটা পড়ে রাখবা। বাল্টিক রাষ্ট্র ইম্পর্টেন্ট, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে। এটা হচ্ছে দেখবা মানচিত্রে একেবারে উপরের দিকের যে কান্ট্রি কয়েকটা রয়েছে, সেগুলোকে আমরা বলতে পারি, সেগুলোকে আমরা বলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। ঠিক আছে, এরপর হচ্ছে সুপার সেভেন কারা? সুপার সেভেন হচ্ছে এখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া। এই যে ফোর সিস্টার্স এগুলো কারা? তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, চীনের আশেপাশের কয়েকটা কান্ট্রি। থ্রি টাইগার্স বলা হয় এই যে জাপান, জার্মানি, ইতালি। এরা হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধের জন্য ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধে এই কান্ট্রি কয়টা হচ্ছে অক্ষর শক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধে, আমি যদি ভুল না করি। আচ্ছা, বিগ ফাইভ বলা হয় এই যে সব থেকে পৃথিবীর শক্তিশালী 5টা কান্ট্রি। এবং দেখো এখানে এদেরকে যদি বলি, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া। ঠিক আছে, আচ্ছা, এশিয়া মহাদেশের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে আমি দিয়ে রাখলাম। এগুলো আমি প্রত্যেকটাই বলে বলে তোমাদেরকে হয়তো পড়াতে পারবো না, কেননা হচ্ছে আমাদের অনেক
বড় সিলেবাস, অনেক কিছুই পড়াইতে হবে। তোমাদের ফ্রি ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে নিচ্ছিলাম, এটা একটা দায়িত্ব তোমাদের নিয়েছি। সো তোমরা এখান থেকে কি কি পড়বা আমি তোমাদের দেখিয়ে দেই। সেটা হচ্ছে যে এশিয়া মহাদেশের আয়তন পড়বা, বৃহত্তম কান্ট্রি পড়বা, এটা হচ্ছে তোমার আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে পড়বা, জনসংখ্যা পড়ার দরকার নাই। বৃহত্তম এশিয়ার বৃহত্তম হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, তারপর হচ্ছে তোমার দীর্ঘতম নদী, এশিয়ার বৃহত্তম অরণ্য, তারপর হচ্ছে বৃহত্তম মরুভূমি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে পিএলও গঠিত হয়। পিএলও কি বলতো? আহ আচ্ছা, পিএলও হচ্ছে তোমার ফিলিস্তিনের একটা আহ, এই তোমার স্বাধীনতাকামী সংগঠন, আমি যদি ভুল না করি। আচ্ছা, পরবর্তীতে আসবে এটা। আচ্ছা, এখানে দেখো তথ্য প্রবাহের মধ্যে এটুকু দেওয়া আছে। এখান থেকে পিএলও কারা, এটা তুমি পড়বা। পিএলও পিএলও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় 1988 সালে। ইম্পর্টেন্ট এখান থেকে, যে ফিলিস্তিন ইসরায়েল এই জায়গাগুলো আমাদের কাছে সবসময় ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তারপরে ইসরায়েলের সাথে কয়েকটা যুদ্ধ হয়, ইসরায়েলের সাথে ওই আশেপাশের কয়েকটা রাষ্ট্রের যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময়কাল তোমরা মনে রাখবা। ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ হয়, তোমার ইসরায়েলদের সাথে বাহরাইনের যুদ্ধ হয়, ইসরায়েলের সাথে তোমার মিশরের যুদ্ধ হয়, ইসরায়েলের সাথে লেবাননের সবসময় যুদ্ধ হয়, ফিলিস্তিনের লেগেই আছে, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হয়, ইরাকের যুদ্ধ হয়। সো ইসরায়েলের সাথে যাদের যাদের যুদ্ধ হয়েছে, ফাইট, সেই ফাইটটা তুমি এখানে ইয়ে করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 67 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়, 6 দিনের স্থায়ী যুদ্ধ। তারপরে আরব ইসরায়েল যুদ্ধে স্থায়িত্ব কাল হচ্ছে 18 দিন। আচ্ছা, এটা 73 সালে। হ্যাঁ, এরপর হচ্ছে ওয়াই রিভার শান্তি চুক্তি, শান্তি চুক্তি 98 সালে। পিএলও জাতিসংঘের সাধারণ পরিষদের আমন্ত্রণ পায় এত। আচ্ছা, এটা পড়ার দরকার নাই। আম, এরপর হচ্ছে ইউনেস্কোতে শান্তির শহর ঘোষণা করা হয় হেভরনকে। ঠিক আছে, ইউনেস্কোর শান্তির শহর হিসেবে ঘোষণা করা হয় হেভরনকে। হেভরন মসজিদে 68 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয় 1954 সালে। ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরে এখান থেকে এই যে ইয়াসির আরাফাত, গুরুত্বপূর্ণ। আহ, আহ, আল ফাতার দলের নাম হচ্ছে, ইয়াসির আরাফাতের দলের নাম হচ্ছে আল ফাতা, আল ফাতা। আচ্ছা, এরপরে হচ্ছে রামাল্লা হচ্ছে পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী রামাল্লা। পূর্বা শাতিল আরব হচ্ছে তোমার ইরান ইরাক যুদ্ধের প্রধান কারণ। শাতিল আরব ওই একটা অঞ্চল রয়েছে, যে অঞ্চলটা ইরান এবং ইরাক দুইজনেই চায়, তো যার কারণে কিন্তু এখানে যুদ্ধটা লেগে গিয়েছিল। আর এরপরে হচ্ছে তোমার আহ, প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে ফিলিস্তিন স্বায়ত্তশাসিত এলাকা সফর করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তানসুশিলা। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, ইরাক জাতিসংঘের কোন শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়? এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত স্কার্ট ক্ষেপণাস্ত্রটি ইরাকের। ঠিক আছে, এটা মনে রাখবা। আর অনেকগুলো তথ্য আছে, আমি কয়টা দাগাই দেবো, আমি না পড়ে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, এই যে এটা ইম্পর্টেন্ট। অনেকগুলো তথ্য আছে, আর সব তথ্য তোমাদের না দিতে পারলে, তোমাদের পরীক্ষায় ভালো না করাতে পারলে আমার খারাপ লাগবে। সো আমি চাই যে তোমাদের সম্পূর্ণটাই পড়াই। যদি এই যে সাদ্দামের, এটা ইম্পর্টেন্ট। ইরাকের উপরে নিষেধাজ্ঞা জাতিসংঘের, এটা এটা পড়বা। তারপরে হচ্ছে ইরাকের নতুন সংবিধান, ইরাক বলতে ইরানেও পড়তে হবে আমাদের। এই যে ইরানটা সম্পূর্ণই পড়া, ইরাক ইরান যুদ্ধ, ইরানে ইসলামী বিপ্লব গার্ড, তারপর হচ্ছে এটা। এরপর হচ্ছে আহ ইরানের ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় 1979 সালে। তারপরে এরপরে হচ্ছে তোমার এদিকে আছে তোমার
ইম্পর্টেন্ট হচ্ছে তিয়েন আনমেন। তিয়েন আনমেন স্কোয়ার। আচ্ছা, হংকং ব্রিটেনের অধীনে ছিল 156 বছর। তারপর হচ্ছে স্বাধীন রাষ্ট্র হইতে পারে নাই, যদিও দেশ হিসেবে বর্তমান আছে। চীনের আহ, অনেক কিছুই তাদের উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ সরি, তাদের অনেক কিছু চীনের উপর নির্ভর করে। আচ্ছা, এক সন্তান নীতি চালু রয়েছে চীনে, এক সন্তান থাকতে হবে। এখন এক সন্তানের জন্য এখন তাদের জনসংখ্যা আহ, এখন অনেক বেশি। সো আগে তো কম ছিল, তখন এক সন্তান নীতি ছিল। তারপরেও কি কমাইতে পারে বলো? ওকে। এরপর হচ্ছে চীন তিব্বতকে ধর্মীয় স্বাধীনতা দান করে। এই যে দালাই লামা যেখানে আহ, ইয়ে ছিল, দালাই লামা সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দালাই লামা, দালাই লামা, ঠিক আছে, পড়বা, তার সম্পর্কে পড়ে নিবা। আচ্ছা, জাতিসংঘ চীনের সদস্যপদ বাতিল করে 1950 সালে। এরপর হচ্ছে পুনরায় চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য লাভ করে হচ্ছে 1971 সালে, 25শে অক্টোবর, বাংলাদেশের ইয়ের মধ্য দিয়ে আর কি, বাংলাদেশের বিরোধিতা করার মধ্য দিয়ে। আচ্ছা, এখানে আরো আমি কিছু তোমাদের দাগিয়ে দেব। এই যে দালাই লামা, তিব্বতের নেতার পদবি হচ্ছে দালাই লামা। এরপরে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এখানে আর ইম্পর্টেন্ট আমি তেমন কিছু দেখি না তোমাদের জন্য, ঢাকা সেন্ট্রালের জন্য। অষ্টম পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় উত্তর কোরিয়া। ঠিক আছে। এরপরে কোরিয়া যুদ্ধের অবসান, এটা শ্রীলঙ্কার গৃহযুদ্ধই, এইগুলো একটু বেশি পড়বা, গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধ, কেননা হচ্ছে বর্তমান বিশ্বযুদ্ধেরই সময়। ঠিক আছে, যে আমাদের আশেপাশে যা হচ্ছে সবই বিশ্বযুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ডাংশ। প্রত্যেক জায়গায় রোষ, তোমার রোষানল চলছেই। ঠিক আছে। এরপরে হচ্ছে আহ এশিয়া ও ইউরোপে মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। ঠিক আছে। এশিয়া এবং ইউরোপের কোন কোন অঞ্চল বলো তো? এখানে আমাদের তুরস্ক রয়েছে, তুরস্কের ইস্তাম্বুল, সেই শহরটা কিন্তু এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি। তারপর হচ্ছে তোমার রাশিয়ার দুইটা, রাশিয়ার অঞ্চলটা সেটা ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ আমি নিচের দিকে যাই। তোমরা বোরিং ফিল করতেছো, সেটা তোমরা স্ক্রিনশট দাও, দিয়ে এই এই অঞ্চলটা তোমরা এই জিনিসগুলো পড়ে রাখবা। এই যে ভারতের বাবরি মসজিদ, আকলি দল, বাবরি মসজিদ, হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে কত সালে, এই যে এটা পড়বা। ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এই তো এদিকে দমদম ভারতের বিমানবন্দর, তার হিমালয়ের উদ্যান বলা হয় সিকিমকে। তারপর হচ্ছে এই যে ভারতের সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। তারপর মিসাইল ম্যান উপাধি দেওয়া হয় ভারতের সাবেক আব্দুল কালামকে। এরপর হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগর, গ্রীষ্মকালীন জম্মু, শীতকালীন, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপাধি হচ্ছে বিদেশ মন্ত্রী। ঠিক আছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয় নাসাকা। তারপর মিয়ানমারের চলমান সামরিক, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না। রোহিঙ্গা মুসলিম শরণার্থী, মিয়ানমারের অধিবাসী। অং সান সূচি রাজনৈতিক দল, এটা ইম্পর্টেন্ট, পড়বা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বার্মার নাম মায়ানমার রূপান্তরিত হয় কত সালে? পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে? ইন্ডিয়া কবে স্বাধীনতা লাভ করে? এই যে এখানে ইম্পর্টেন্ট, এগুলো পড়বা, এটা হচ্ছে ধারাবাহিক তথ্যগুলো, হ্যাঁ। আচ্ছা, এই বাকি আমি তথ্য দাগিয়ে দিচ্ছি না, এখান থেকে তুমি ইম্পর্টেন্ট গুলো পড়ে নিবা, কারণ অনেকগুলো অনেকগুলো তথ্য রয়েছে। আমাদের ক্লাস তো আমরা প্রায় এখন 34 মিনিট হয়ে গেছে, সো আমি এখান থেকে আর তেমন কিছু দাগিয়ে দিচ্ছি না। তোমরা এখান থেকে আহ, তোমরা এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে। এখান থেকে আমি স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি, তোমরা এখান থেকে পড়ে নিবা। আর এখান থেকে যে ইম্পর্টেন্ট যেই এমসিকিউ গুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিবা, আর স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।
তো পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই ব্যাচটা সেটাতে ভর্তি চলছে। আমাদের এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে আমাদের কোর্সের ব্যাচ, সেই ব্যাচেও কিন্তু তোমাদেরকে ভর্তি হতেই হবে, ঠিক আছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ব্যাচে ভর্তি হতেই হবে, ঠিক আছে? আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এখানে, এইটা ইম্পর্টেন্ট পড়ে রাখবা। আমি কিন্তু স্ক্রিনশট দেওয়ার জন্য আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। তোমরা স্ক্রিনশট দিতে পারছো কিনা আমি জানি না, ঠিক আছে? এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট পড়বা, ইম্পর্টেন্ট জিনিসগুলো, ঠিক আছে? তো এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল, আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আর আমরা সম্পূর্ণ এই ক্লাসের সম্পূর্ণ কিন্তু শেষ করতে পারি নাই, ঠিক আছে? আমরা শুধু আমাদের মহাদেশের অংশ আলোচনা করেছি, আংশিক আলোচনা করেছি। সো সো এই পর্যন্ত আমাদের আলোচনার বিষয়বস্তু। আমি ভাবছিলাম যে অনেক বড় ক্লাসটা হবে এবং অনেকটুকু নিব, আমার শরীর খারাপ যার কারণে আমি সম্পূর্ণ ক্লাস নিতে পারলাম না, ক্লাসে এনার্জিও আমি খুব কম পেয়েছি। সো ওইভাবে তোমাদের সাথে সময় দিতে পারি নাই। আমরা কোথায় যেন ছিল, আচ্ছা এইখান থেকে আমাদের ক্লাস ছিল। সো তোমরা যারা এই ক্লাসের এই অংশটায় করেছো, সবাই আশা করব ভালোই করেছো। আমাদের এখানে আমাদের যে এক্সাম ব্যাচটা রয়েছে, আমাদের এক্সাম ব্যাচ, ঠিক আছে? আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের এক্সাম ব্যাচে জয়েন করবা, এটা প্রত্যাশা করব। আমাদের ক্লাসে কিন্তু আজকে খুব এনার্জি পাই নাই। সো আমরা তারপরেও তোমাদের ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতেও আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যে আমাদের যে পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচে আমরা এক্সামগুলো নিচ্ছি। আমাদের আহ, আমাদের তো ক্লাস এখানে হচ্ছেই। সো তোমরা যারা ক্লাসগুলো করতে চাও, পেইড ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।